রাস্তায় পুলিশ থাকবে, পুলিশ আমার নিরাপত্তা নিশ্চিত করবে এবং সেজন্য আমি রাস্তায় নিরাপদে হাঁটতে পারবো। কিন্তু যে মুহূর্তে ওই পুলিশটা ইনঅ্যাকশন, মানে সে হচ্ছে কোনো অ্যাকশন নিবে না, সে শুধু তাকায় থাকবে, তখন তো আমার নিরাপত্তা আর থাকছে না। তার মানে তার ইনঅ্যাকশনের কারণে আমি এফেক্টেড হচ্ছি। তো আপনারা যে পদগুলো নিয়ে বসে আছেন এবং আপনাদের দায়িত্বটা সঠিকভাবে করতেছেন না, যার কারণে বাংলাদেশের 18 কোটি মানুষ এফেক্টেড হচ্ছে। অন্যান্য দেশের দিকে তাকান, এই যে আমেরিকার দিকে রিপাবলিকানরা আসলে সাথে সাথে সব চেঞ্জ করে ওরা ওদের নতুন লোক নিয়োগ করে সব জায়গায়, সব গুরুত্বপূর্ণ পজিশনে। আর আপনারা আসছেন এখানে ধরি মাছ না চুপানি। কেন কেন করতেছেন? আপনার বিচার বুদ্ধি বিবেক মানুষের পরামর্শ জ্ঞান যত কিছু রিসোর্স আছে সব কিছু ব্যবহার করে আপনি যদি রাইট কাজটা করেন, এরপর ফলাফল যদি অন্যরকম আসে সেটাতে আপনার কোনো দোষ নেই। কিন্তু আপনি তো সেটা করছেন না, আপনি সব কিছু ইন্ট্যাক্ট রেখে দিয়েছেন। মিডিয়া থেকে শুরু করে আপনি মিডিয়াকে প্রোটেক্ট করতেছেন, মাফিয়া মিডিয়াকে আপনি প্রোটেক্ট করতেছেন, and you expect good results. Never, it will never come. যে বাটন ফোন ইউজ করে তার ট্যাক্সের টাকা আপনার আইফোন ইউজ করেন, দামি গাড়িতে চড়েন, সবকিছু করেন, কিন্তু দায়িত্বটা পালন করেন না ঠিক মতো। সিসিটিভি ফুটেজ থেকে যেটা দেখেছি, এটা একটা জড় বস্তু যেভাবে উপর থেকে ফেলে দিলে যেভাবে পড়বে, সোজা পড়ে যাবে, সেভাবেই পড়ে যেত। সো তার মানে এটা কোনো কিছুই আর কাজ করতেছিল না। সো এটার মধ্যে গ্লাইডিং ক্যাপাবিলিটি ছিল না, যেটা গ্লাইড করে সে ডিরেকশন চেঞ্জ করে এক জায়গা থেকে অন্যদিকে নিয়ে যাবে, সেই ক্যাপাবিলিটি এই প্লেনটার তখন ছিল না। এটাকে কমপ্লিটলি ডেড করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লোকজন তো আছেই সব জায়গায়। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি এখনো ভারতের অনেক চর, যেটাকে আমরা গুপ্তচর বলি বাংলায়, গুপ্তচর বিভিন্ন জায়গায় রয়ে গেছে। যে ভারতের একজন প্রাপ্তবয়স্ক, সে নিজের খতনা করায় মুসলিম সেজে পাকিস্তানে গিয়ে পাকিস্তানি মেয়ে বিয়ে করে ওখানে বাচ্চা কাচ্চা হয়ে সংসার করছে এবং সে পাকিস্তান ইন্টেলিজেন্সের ভিতরে ঢুকে একটা সিনিয়র পজিশনে চলে গেছে। সো সেটা যদি তারা করতে পারে বাংলাদেশে গত 17 বছরে, তাহলে কি করছে এরা? একবার চিন্তা করেন, যেখানে ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে সাপে নেওয়ালের সম্পর্ক, মানে একটা আরেকটা চেহারা দেখতে পারেন এরকম। তো গত 17 বছর ছিল শেখ হাসিনার সরকার, যারা ভারতকে ওদের কি বলবো, মানে এটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করছিল। এটার প্রপার ইনভেস্টিগেশন হইতে হবে এবং এটা থেকেই পরিবর্তন শুরু হইতে হবে। এক বছর হয়ে গেছে, তার মানে মানে আমি আর কিছু করবো না সেটা না। জুলাই আল্লাহ আনছেন, বিকজ আল্লাহ দেখছেন ওদের জুলুম। আল্লাহ ওদের জুলুম দেখার পরে আমাদের মুক্তির জন্য আমরা আল্লাহর কাছে চাইছি, আমাদের মুক্তির জন্য আল্লাহ জুলাই ঘটাইছেন। এখন ওই জুলাইয়ের ফল যদি আমরা না পাই, তাহলে অন্য কিছু করতে হবে আমাদেরকে। আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আমি আসলে ইমোশনালি এই ব্যাপারগুলো থেকে একটু ডিটাচ রাখতে চেয়েছিলাম নিজেকে, যেহেতু ওগুলো আমাকে খুব এফেক্ট করে। আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারি না। গত জুলাই মাসেও এরকম হয়েছিল, যখন একের পর এক ছাত্রদের মৃত্যুর খবর আসছিল, তাদেরকে হত্যা করা হচ্ছিল এবং বিভৎসভাবে হত্যা করা হচ্ছিল। হয়তো কোনো একটা মানে ইনজুরি থেকে মারা গেলে সেটা একটা ব্যাপার, কিন্তু একদম কাছ থেকে গুলি করে হত্যা করা হচ্ছিল, মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছিল। তো এই বিভৎস হত্যাকাণ্ড আমাকে খুব এফেক্ট করেছিল। এবং জুলাই মাসের সাথে আবার যখন ভিডিওগুলো দেখছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে, আবার সেই ইমোশনগুলো আবার ফিরে আসছে। তো ঠিক সেই সময় আবার নতুন একটা ঘটনা ঘটলো। এটাও বিভৎস, কারণ ছোটো ছোটো বাচ্চাগুলো পুড়ে মারা গিয়েছে। সো পুড়ে মারা যাওয়ার কারণটা খুবই মানে কি বলবো, এটা খুবই মর্মান্তিক। অবশ্যই একটা যুদ্ধ বিমান পড়ে তাদের উপর পড়েছে, এটা হয়তো আমি জানি না, এটা তারা হয়তো মানে ওয়ার্স্ট নাইটমেয়ার মানুষ এই ধরনের কিছু কল্পনা করতে পারে না। একটা যুদ্ধ বিমান এসে তাদের উপর পড়বে এবং সেটা বিস্ফোরণ ঘটবে এবং সেটাতে তারা বা তাদের বাচ্চারা মারা যাবে। তো এটা আমরা শুনছি যে ইভেন গাজাতে যেটা হচ্ছে, যে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, এটা অনেকটা সেরকম একটা ব্যাপার। বাচ্চারা অসুস্থ হলে মা বাবারা কেমন হয়ে যায় পাগলের মতো, সেটা তো আমি নিজেই জানি। আর সেই জায়গায় এখন তারা পড়ার কষ্ট নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে। আর আমি আসলে গুছিয়ে কথা বলতে পারবো কিনা জানি না আজকে, মানে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি আমি জানি না এগুলো সব বলতে পারবো কিনা, কারণ আমি মানে নিজের ইমোশনটাকে করতে পারছি না, আমি এটাকে মানে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। একটা কারণে, কারণ এখানে অনেক কিছু হচ্ছে, মানে
এমন যদি হতো আমাদের সবার যার যার জায়গা থেকে আমরা সিনসিয়ারলি সবকিছু করেছি, এরপরে সাফারিং যেটা আসবে সেটা অবশ্যই মেনে নিতে হবে, কারণ এই দুনিয়া হচ্ছে পারফেক্ট কোনো জায়গা না। এটা হচ্ছে আল্লাহ যেটা বলেছেন, এই দুনিয়া হচ্ছে নিকৃষ্টতম একটা জায়গা। দুনিয়ার মানেটাই হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, মানে আল্লাহর সৃষ্টির সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট। মানে হচ্ছে এখানে আমাদেরকে পাঠানো হচ্ছে একটা ট্রায়ালের মতো, মানে একটা টেস্ট গ্রাউন্ড বলা যায়। মানে এখানে আমাদের টেস্ট হবে। তো টেস্ট তো সহজ হবে না, অবশ্যই টেস্ট সহজ হবে না, কিন্তু আমাদের সিনসিয়ারিটির জায়গা থেকে আমরা সিনসিয়ারলি আমাদের দায়িত্বগুলো যার যার জায়গায় আমরা করেছি, পালন করেছি কিনা, আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গাতে। এরপরে সাফারেন্স যদি আসে সেটা আমরা তখন মেনে নিব, কারণ ওটার উপরে আমাদের কোনো কন্ট্রোল ছিল না। কিন্তু যেগুলোর উপর আমাদের কন্ট্রোল ছিল এবং এখনো আছে, সেই জায়গায় আমরা কি করেছি, এই জায়গাটাতে আমার সব প্রশ্নগুলো। এবং কারা চাচ্ছে আমরা সাফার করি? আমার তো মনে হচ্ছে মানে আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। কিছুদিন আগেই একটা ফ্যাসিস্ট সরকারকে তাড়ানো হয়েছে। সরকারকে তাড়ানো হয়েছে বললে ভুল হবে। একজন মহিলা, জঘন্য মহিলা, তাকে তাড়ানো হয়েছে। তার সাথে আরো কিছু তার সাঙ্গপাঙ্গ পালিয়েছে। কিন্তু সরকারটা পুরোপুরি যায়নি। যে ফ্যাসিস্ট সিস্টেমটা, সেই সিস্টেমটা পুরোপুরি যায়নি। তার বেশিরভাগ এখনো কিন্তু রয়ে গেছে। এবং সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ হচ্ছে গত 1 বছরে যা কিছু ঘটেছে। আমি বলতে গেলে এই ভিডিও হয়তো 5-6 ঘন্টা বললেও শেষ হবে না। আমি বা আমরা দেখেছি কি হয়েছে। তো আমরা বলতে পারি যে সেই ফ্যাসিস্টের যে মাফিয়া তন্ত্র সে তৈরি করেছিল, সেটা কিন্তু বেশিরভাগ অংশ এখনো বহাল রয়ে গেছে। সেই জায়গাটাতে নতুন যে সরকার, তারা ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক, অথবা না জানার কারণে হোক বা যে কারণে হোক, তারা সেই জায়গাটাতে তাদের যে করণীয় সেটা করতে পারে নাই। ওই জায়গাটাতে তারা ব্যর্থ। এটা আমি বলতে আমার আর কোনো দ্বিধা নাই। আমি সময়, আমরা তো দেখেছি, অবজার্ভ করেছি, সময় দিয়েছি। তো এই জায়গাটাতে ফ্যাসিস্ট যে সিস্টেম বা যে মাফিয়া তন্ত্র সে তৈরি করেছিল, এবং এটার অনেকগুলো শাখা প্রশাখা, এমন কোনো জায়গা নাই যেখানে এটার শাখা প্রশাখা বিস্তার করে নেই। কোনো জায়গাতেই এই সরকার যেই মানে ইফেক্টিভ কোনো পরিবর্তন আনতে পারে নাই। এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখেছি পরবর্তীতে কি হয়েছে, একটার পর একটা সব কিছু আমরা দেখেছি। এখন ওরা হয়তো বলতে, ওরা নাইভ, মানে নিজেদেরকে নাইভ দাবি করতে পারে, মানে আমরা তো জানি না, আমরা তো বুঝি না, আমরা তো চিন্তাও করি না এরকম হবে, আমরা তো বুঝি নাই এরকম করবে, আমরা তো অনেস্টলি বলেছি সবাইকে নিয়ে করব, সবাইকে ইনভলভ করব, মানে আইডিয়ালিস্ট কিছু কথাবার্তা হয়তো তারা বলবে। কিন্তু আমরা তো আইডিয়াল ওয়ার্ল্ডে বাস করি না। আইডিয়াল ওয়ার্ল্ডে আমরা বাস করি না, এবং এই ওয়ার্ল্ডে পারফেক্ট না, মানুষগুলো যে পারফেক্ট না, এবং আমাদের দেশের মানুষ স্পেশালি কেমন সেটা তো জানার কথা। এবং পৃথিবীতে যা কিছু ঘটছে সব তো মানুষই করছে, তাই না? গাজায় শিশু হত্যা করছে কারা? মানুষ করতেছে, তাই না? তো এটা আপনারা জানেন না? আপনারা জানেন না মানুষ কেমন হয়? তো আপনারা যে ফ্যাসিস্টের পুরো সিস্টেমটা যে ইনট্যাক্ট রেখে দিয়েছেন, আপনারা কি আশা করেন? আপনারা দায়িত্ব নিয়ে কি করছেন এই জায়গাগুলোতে? আপনি যদি মানুষের উপকার করতে না পারেন, ওই ওই কেউ যদি ইনঅ্যাকশনের কারণে, কারো ইনঅ্যাকশনের কারণে যদি একটা মানুষের ক্ষতি হয়, দায়িত্ব নিয়ে, যেমন রাস্তায় পুলিশ থাকবে, পুলিশ আমার নিরাপত্তা নিশ্চিত করবে, এবং সেজন্য আমি রাস্তায় নিরাপদে হাঁটতে পারবো। কিন্তু যে মুহূর্তে ওই পুলিশটা ইনঅ্যাকশন, মানে সে হচ্ছে কোনো অ্যাকশন নিবে না, সে শুধু তাকায় থাকবে, তখন তো আমার নিরাপত্তা আর থাকছে না। তার মানে তার ইনঅ্যাকশনের কারণে আমি এফেক্টেড হচ্ছি। তো আপনারা যে পদগুলো নিয়ে বসে আছেন এবং আপনাদের দায়িত্বটা সঠিকভাবে করতেছেন না, যার কারণে বাংলাদেশের 18 কোটি মানুষ এফেক্টেড হচ্ছে। তো আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন তারা সঠিক কাজটা করতেছেন কিনা। মানুষ তো, আমি তো দেখতেছি, বলতেছে, বারবার বলতেছে এই জায়গায় হাত দেন, এই জায়গায় চেঞ্জ করেন, এই জায়গায় এই কাজটা করেন। অন্যান্য দেশের দিকে তাকান, এই যে আমেরিকার দিকে রিপাবলিকানরা আসলে সাথে সাথে সব চেঞ্জ করে ওরা ওদের নতুন লোক নিয়োগ করে সব জায়গায়, সব গুরুত্বপূর্ণ পজিশনে। আর আপনারা আসছেন এখানে ধরি মাছ না চুপানি। কেন কেন করতেছেন? আপনার বিচার বুদ্ধি বিবেক, মানুষের পরামর্শ, জ্ঞান, যত কিছু রিসোর্স আছে সব কিছু ব্যবহার করে আপনি যদি রাইট কাজটা করেন, এরপর ফলাফল যদি অন্যরকম আসে, সেটাতে আপনার কোনো দোষ নেই। কিন্তু আপনি তো সেটা করছেন না, আপনি সব কিছু ইন্ট্যাক্ট রেখে দিয়েছেন। মিডিয়া থেকে শুরু করে, আপনি মিডিয়াকে প্রোটেক্ট করতেছেন।
মাফিয়া মিডিয়াকে আপনি প্রোটেক্ট করতেছেন, and you expect good results. Never, it will never come. এই 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আপনারা হচ্ছে মানে একটা সার্কাস শুরু করে দিচ্ছেন আর কি। না আপনাদের কাছে এটা একটা ইয়ের মতো কি মানে খেলার বস্তু, আপনারা খেলতেছেন। আপনাদেরকে তো ওখানে বেতন দিয়ে রাখা হচ্ছে, সব সরকারকে বেতন দিয়ে রাখা হয়। মানুষ নিজের পকেট থেকে পয়সা দেয়, ট্যাক্স দেয়, সবকিছু দেয়, মানে আপনাদেরকে সবকিছু দেয়, সব ধরনের রিসোর্স সবকিছু আপনারা যা চান। যে বাটন ফোন ইউজ করে তার ট্যাক্সের টাকা আপনারা আইফোন ইউজ করেন, দামি গাড়িতে চড়েন, সবকিছু করেন, কিন্তু দায়িত্বটা পালন করেন না ঠিক মতো। ঘন জনবসতিপূর্ণ একটা জায়গায় ট্রেনিং হচ্ছে, ট্রেনিং হতে পারে, কিন্তু ট্রেনিংটা যে পরিচালনা করতেছে সেটা তো একটা সেটা তো কিছু প্রসিজিওর থাকবে, কারণ এখানে নিরাপত্তার বিষয়, যে পাইলট তার নিরাপত্তার বিষয়, যে মানুষগুলোর মানে এই এই এলাকাতে যারা আছে সবার নিরাপত্তার বিষয় এখানে জড়িত। অন্যান্য দেশে আমরা দেখি ট্রেনিং এর ফ্যাসিলিটিসগুলো থাকে দূরে, যেখানে মানুষ কম থাকে বা কোনো মানুষজনই থাকে না, সেই সমস্ত জায়গায় এই ট্রেনিং ফ্যাসিলিটিগুলো হয়। আমি জানি, আমি আনএডুকেটেড ইলিটারেট মানুষের মতো কমেন্ট করবো না, কারণ সোশ্যাল মিডিয়াতে আমি দেখতেছি অনেকগুলো কমেন্ট যে প্লেনটাকে কেন গ্লাইড করে সে অন্য জায়গায় নিয়ে যায় নাই, বা সে কেন চেষ্টা করে না অন্যদিকে। যখন একটা প্লেন ম্যালফাংশন করে, নর্মাল প্লেন আর এই ফাইটার জেট এক জিনিস না। ফাইটার জেট গ্লাইড করতে পারে না, যদি গ্লাইড করতে পারতো তাও ওই বড় প্লেনগুলোর মতো এটার গ্লাইডিং ক্যাপাবিলিটি সেরকম না, বিকজ এটা ছোট উইং নিয়ে কাজ করে। এটার পাওয়ার আসে মেইনলি জেট প্রপালশন থেকে, তো জেট ইঞ্জিন থেকে। তো এখানে যখন ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিবে, এবং যতটুকু আমি জানতে পারছি যে এটার হাইড্রোলিক সিস্টেমও কাজ করতেছিল না, এবং সিসিটিভি ফুটেজ থেকে যেটা দেখেছি, এটা একটা জড় বস্তু, একটা জড় বস্তু যেভাবে উপর থেকে ফেলে দিলে যেভাবে পড়বে সোজা পড়ে যাবে সেভাবেই পড়েছে এটা। সো তার মানে এটার কোনো কিছুই আর কাজ করতেছিল না। তো এটার মধ্যে গ্লাইডিং ক্যাপাবিলিটি ছিল না, যেটা গ্লাইড করে সে ডিরেকশন চেঞ্জ করে এক জায়গা থেকে অন্যদিকে নিয়ে যাবে, সেই ক্যাপাবিলিটি এই প্লেনটার তখন ছিল না। এটাকে কমপ্লিটলি ডেড করে দেওয়া হয়েছে। আমি জানি না একটা প্লেন কিভাবে কমপ্লিটলি ডেড হয়ে যেতে পারে এরকম ইন দ্য মিডল অফ দ্য এয়ার। আমি জানি না, আমার অতটুকু নলেজ নাই ফাইটার জেট সম্পর্কে, কিন্তু আমি কিছু এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন ভিডিও এগুলো আমি জাস্ট আউট অফ কিউরিয়াসিটি আমি দেখতাম। তো যখন বড় প্লেনগুলো এরকম অবস্থা হয়, হয়তো একটা ইঞ্জিন কাজ করতেছে না, তখন সে আরেকটা ইঞ্জিন দিয়ে কাজ করার চেষ্টা করে, বাট এটা ছিল সিঙ্গেল ইঞ্জিনের। যখন ইঞ্জিন কোনোটাই কাজ করে না, তখন প্লেনগুলো গ্লাইড করার চেষ্টা করে, কিন্তু গ্লাইড করতে গেলেও এখানে সিস্টেমগুলো তো কন্ট্রোল থাকবে, এগুলো তো ইলেকট্রনিক সিস্টেম, তাই না? সো ইলেকট্রনিক সিস্টেম কাজ না করলে তখন একটা সমস্যা। আবার যদি এখানে যদি ম্যানুয়াল যদি হাইড্রোলিক সিস্টেম থাকে সেটাও যদি কাজ না করে, তাহলে এতগুলো সিস্টেম একসাথে ফেলিওর কিভাবে হইল? এখানে ডেফিনেটলি সিরিয়াস কোনো মানে ব্রিচ হয়েছে। এখন কি হয়েছে সেটাই বের করতে হবে, এবং এটার জবাব না দিয়ে যদি পার পেয়ে যায়, এটার জবাবদিহিতা যদি না থাকে, তাহলে এই ইনসিডেন্টগুলো বন্ধ করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যেই এখন একটা পরিবর্তনের দিকে যেতে যাচ্ছি, আমরা আর যেতে পারবো না, কারণ আমরা যদি বারবার একইভাবে সবকিছু করতে থাকি, তাহলে পরিবর্তনটা আসবে কোথা থেকে? F7 একটা হচ্ছে ট্রেনিং এর জন্য, আর একটা হচ্ছে সরাসরি যুদ্ধ বিমান যেটা। সো এটা সবাই বলছে এটা ট্রেনার ছিল, এটা ট্রেনিং পারপাসে ইউজ হইতো। সো এরকম আমি যতটুকু জানি, যতটুকু আমি সামান্য কিছু ট্রাই করছি, তো যতটুকু জানতে পারছি যে কিছু আনা হয়েছিল 2006-এ, প্রবলি 16টা মতো আনা হয়েছিল। এরপরে বোধ হয় আরো 16টা না কয়টা আনা হয়েছিল 2013-এ, এবং 2013-এই চায়না এটার প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। যে কোম্পানি এটা প্রডিউস করতো তারা 2013-এই এটা প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। তার মানে 2013-এ যখন এটা প্রোডাকশন, তার মানে এদের প্ল্যান আগে থেকে ছিল যেটা বন্ধ করে দিবে, এবং বাংলাদেশ জানতোই যে এটা প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, তাহলে এই ধরনের ট্রেনার জেট তারা কিনলো কেন? সো ওখান থেকে আসতে হবে, যেটা পারচেজ ডিসিশন থেকে কারা ইনভলভ ছিল, কীভাবে এগুলো প্রক্রিয়া করা হয়েছে, এগুলো কি নতুন তৈরি করা প্লেন নাকি পুরোনো প্লেনকে একটু মডিফাই করে দেওয়া হয়েছে, এগুলো সব কিছু জানতে হবে। এবং এখন রিসেন্ট টাইমে যেগুলো ঘটা হয়েছে সেগুলোর প্রিভিয়াস ইনভেস্টিগেশনগুলো প্রিভিয়াস আমরা সাধারণ পাবলিক, আমরা সাধারণ জনতা অতটা মাথা ব্যথা ছিল না, কারণ এখানে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি ছিল না। কিন্তু এইবার যেহেতু 40-50 যাই হোক শিশু, এতজন শিশু মারা গেছে,
এবং অনেক আহত এখনো হসপিটালে আছে। আম, তো এখন আমাদের এটা জানা খুবই জরুরি। আরটা হচ্ছে স্যাবোটাজ, মানে বাইরের কোনো কেউ ইনভলভ কিনা। স্যাবোটাজ এখন শুধু শুধু বাইরে থেকে এসে, বাইরের সূত্র এসে করবে তা না, বাংলাদেশের ভিতর থেকে আওয়ামী লীগের এই যে বললাম আমি কেন শুরুতে এই কথাগুলো বললাম যে আওয়ামী লীগের এই যে শাখা প্রশাখা বা এই যে মাফিয়াতন্ত্রের শাখা প্রশাখা, মিডিয়া থেকে শুরু করে ব্যবসায়ী গোষ্ঠী থেকে শুরু করে আম, এমন কোনো জায়গা নেই আনসার থেকে, মানে এমন কোনো জায়গা নেই, এমনকি সুইপার, রাস্তার যে সুইপার তাদের ভিতর পর্যন্ত এটা শাখা প্রশাখা বিস্তার করছে। সো এমন কোনো জায়গা নেই যেখানে এদের শাখা প্রশাখা বিস্তার করে নেই, যেহেতু 17 বছর একটা লম্বা সময়। এবং আমি শিওর, আপনারা যদি খবর নেন, আমি শিওর আওয়ামী লীগের লোকজন তো আছেই সব জায়গায়। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি এখনো ভারতের অনেক আম, চর, যেটাকে আমরা গুপ্তচর বলি বাংলায়, গুপ্তচর বিভিন্ন জায়গায় রয়ে গেছে। ভারতের গুপ্তচর পাকিস্তানে আছে, পাকিস্তানের গুপ্তচর ভারতে আছে, এবং তাদের মধ্যে সাপে নেউলে সম্পর্ক, মানে কি একটা আরেকটাকে পেলে মানে মেরে ফেলবে এরকম সম্পর্ক। সেই জায়গাতে এত গুপ্তচর, এক দেশের গুপ্তচর আর এক দেশে আছে, নিশ্চিতভাবে আছে। এমনকি ভারতের গুপ্তচর পাকিস্তানের ইন্টেলিজেন্সের ভিতরে আছে, আবার পাকিস্তানের গুপ্তচর ভারতের ইন্টেলিজেন্সের ভিতরে আছে। কিভাবে আছে? বিকজ দে আর ইন ডিসগাইজ, দে আর ইন ডিসগাইজ। এরকম অনেক গল্প আমরা শুনছি এর আগে, যে ভারতের একজন প্রাপ্তবয়স্ক, সে নিজের খতনা করায় মুসলিম সেজে পাকিস্তানে গিয়ে পাকিস্তানি মেয়ে বিয়ে করে ওখানে বাচ্চা কাচ্চা হয়ে সংসার করছে, এবং সে পাকিস্তান ইন্টেলিজেন্সের ভিতরে ঢুকে একটা সিনিয়র পজিশনে চলে গেছে। সো সেটা যদি তারা করতে পারে বাংলাদেশে গত 17 বছরে, তাহলে কি করছে এরা? একবার চিন্তা করেন, যেখানে ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে সাপে নেওয়ালের সম্পর্ক, মানে একটা আরেকটা চেহারা দেখতে পারেন এরকম। তো গত 17 বছর ছিল শেখ হাসিনার সরকার, যারা ভারতকে ওদের কি বলবো, মানে এটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করছিল। মানে ভারতের অঙ্গরাজ্যেরও এর চেয়ে বেশি ফ্রিডম ছিল, আছে ডিসিশন নেওয়ার, কিন্তু বাংলাদেশের সেই সেই ফ্রিডমও ছিল না গত 17 বছর। আহ, নিজের কোনো কিছু ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার, ভারত থেকে সিদ্ধান্ত দিলে তখন বাংলাদেশ সিদ্ধান্ত নিত, এবং ভারতের উপর সেভাবে তারা আম, নির্ভরশীল ছিল। সো ওইগুলা বলতে গেলে তো আমি আসলে কথা শেষ করতে পারবো না, আর আমি আজকে এমনিতেও গুছায় কথা বলতে পারতেছি না, বিকজ এখানে ইমোশন একটা বড় ব্যাপার। সো আমি মূল কথাগুলোতে থাকতে চাচ্ছি, সেটা হচ্ছে এটার প্রপার ইনভেস্টিগেশন হইতে হবে, এবং এটা থেকেই পরিবর্তন শুরু হইতে হবে। এটা থেকে পরিবর্তন শুরু হইতে হবে। 1 বছর হয়ে গেছে, তার মানে মানে আমি আর কিছু করবো না সেটা না। আর এই সরকার ধরি মাছ না ছুঁই পানি, এই কাজ করবেন না। এই কাজ করলে এখনই চলে যান, এখনই চলে যান, এখনই চলে যান। আমরা আমাদের ভাগ্য দেখিনি, আমাদের ভাগ্যে যেটা থাকবে সেটা হবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট আস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট আস। জুলাই আল্লাহ সৃষ্টি করছেন, জুলাই আল্লাহ আনছেন, বিকজ আল্লাহ দেখছেন ওদের জুলুম। আল্লাহ ওদের জুলুম দেখার পরে আমাদের মুক্তির জন্য আমরা আল্লাহর কাছে চাইছি, আমাদের মুক্তির জন্য আল্লাহ জুলাই ঘটাইছেন। এখন ওই জুলাইয়ের ফল যদি আমরা না পাই, তাহলে অন্য কিছু করতে হবে আমাদেরকে। কিন্তু আমরা পুরনো সিস্টেমে ফেরত যাব না, আমরা পুরনো সিস্টেমে ফেরত যাব না। এইটা হচ্ছে আমাদের কথা, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের কথা হচ্ছে এটা, আমরা পুরনো সিস্টেমে ফেরত যাব না। আল্লাহ জুলাই ঘটাইছে না, জুলাই যে ঘটাইছে কিভাবে ঘটাইছে? কারো হাতে তো কোনো অস্ত্র ছিল না, বোমা ছিল না, কিছু ছিল না। সো আল্লাহই ঘটাবেন সবকিছু। সো আমাদের, মানে আমাদেরকে নিয়ে, আমাদের ভাগ্য নিয়ে, 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলবেন না। না পারলে চলে যান। যারা নতুন মানুষ দেখবো, নতুন মানুষ দেখবে, ওরা না পারলে ওরাও চলে যাবে, আরো নতুন মানুষ আসবে, এভাবেই তো হয়। একটা আমরা যখন আমি অস্ট্রেলিয়াতে ছিলাম অনেকদিন, তো সেখানে 4 বছর টার্ম, আমি থাকা অবস্থায় 4 বছর টার্ম কোনো সরকার পূরণ করতে পারেনি। বিকজ যখনই তারা ব্যর্থ হয়, জনগণ তাদেরকে যখন অ্যাকাউন্টেবল করে, তারা নিজেরাই চলে যায়। বিকজ তারা তারা জানে যে তারা ব্যর্থ। ওখানে আন্দোলন করতে হয় না, ওখানে মারামারি নাই, কাটাকাটি নাই। এমনকি আমাদের দেশের মতো এই এই যে এই যে মিডিয়ার এত এত কিছু, এইগুলো কিচ্ছু নেই ওখানে। যখন দেখবে ওরা ব্যর্থ এবং মানুষ বলছে তোমরা ব্যর্থ, সাথে সাথে ওরা ওখান থেকে চলে যাবে। নতুন করে ইলেকশন হবে, এবং নতুন করে আবার প্রাইম মিনিস্টার নির্ধারিত হয়, সেভাবে তারা চলছে। হ্যাঁ, এটা অনেকে বলতে পারে এটা তো আনস্টেবল। আনস্টেবল হইলেও ওখানে মানুষ জবাবদিহিতাকে মূল বিষয় হিসেবে দেখে, যে আমি আমার জায়গা থেকে আমার দায়িত্বগুলো ঠিকমতো পালন করছি কিনা। যখনই
জনগণ দেখে যে তার জায়গা থেকে দায়িত্বগুলো সে ঠিকমতো পালন করছে না, তারা কিন্তু সেটা পয়েন্ট আউট করে, এবং পয়েন্ট আউট করলে সাথে সাথে যারা ওখানে ছিল তারা তারা নিজেরাও সেটা রিয়েলাইজ করে। এমন না যে তারা অস্বীকার করে যে আমার কিছু করার ছিল না বা আমি কি করব, এই ধরনের কিছু না। তারা সেটা স্বীকার করে নেয় এবং সেখান থেকে পদত্যাগ করে চলে যায় বা নতুন করে ইলেকশন দেয়। সো আমার আমাদের সেই জায়গাটাতে আসতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং এই যে আমি আমি নিশ্চিত আমি নিশ্চিত এখানে ভারতের লোকজন, ভারতের চর এখনো আমাদের 3টা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 3টে বাহিনীতেই আছে। সো এটা অস্বাভাবিক কিছু হবে না, বা ইটস নট লাইক সামথিং ফার ফেস্ট ইফ আই সে যে এখানে ওদের ইনভলভমেন্ট থাকতে পারে। বিগত স্বৈরাচারী সরকারের বিশাল একটা অংশ এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে ইনট্যাক্ট। সেখানে স্যাবোটাজ হতেই পারে, ভিতর থেকেও হতে পারে। এবং ইন্ডিয়া তো চাই প্রতি মুহূর্তে আমরা যেন চায়নার ইকুইপমেন্ট না কিনি। তো এটা যেহেতু চায়নার ইয়ে ছিল, ফাইটার জেট ছিল, সো তারা হয়তো এটাও প্রমাণ করতে চাইতে পারে যে চায়না থেকে ফাইটার জেট কিনলে সেটা এরকম অ্যাক্সিডেন্ট হবে, তো চায়নার ফাইটার জেট কেনা ঠিক হবে না, সেটার জন্য এটা স্যাবোটাজ করতে পারে। আমাদের ভিতরে তো এখনো সচিবালয়ে সবাই বসে আছেন, আওয়ামী লীগের সেট করা সবাই, সেনাবাহিনীর ভিতরে, নৌবাহিনীর ভিতরে, এয়ারফোর্সের ভিতরে সবাই বসে আছে এখানে, আওয়ামী লীগ যেগুলোকে বসাই গেছে। সো তারা তো বিভিন্নভাবে গভর্নমেন্টকে মিসলিড করছে এই পর্যন্ত, এখনো করবে। 6 মাস পর্যন্ত ইয়েতে যেতে দেয়নি, যে আয়নাঘরে যেতে দেয়নি। সো আয়নাঘর কেন বলে এটা আসলে অনেকে এটা নিয়ে বলে এটা কেন আয়নাঘর বলে। আয়নাঘর হলে খুবই সিম্পল। আপনারা যদি মুভি টুভি দেখে থাকেন, আপনারা নিশ্চয়ই দেখছেন ক্রিমিনালকে ধরে নিয়ে যেখানে জিজ্ঞাসা করা হয় সেখানে একটা আয়না থাকে। কিন্তু এটা তো সেই আয়নাঘর না, এটা তো গুম ঘর। আয়নাঘরের থেকেও অনেক জঘন্য একটা জায়গা। সেটাকে আয়নাঘর বলা মানে তো সুন্দর করে বলা, এটা আসলে এত সুন্দর করে বলার মতো জায়গা না যে জায়গাটাতে মানুষকে রাখা হতো। ওটা অনেকটা, ওটাকে আপনারা আয়নাঘর না বলে লাশ ঘর বলতে পারেন। মানে লাশকে হয়তো বা এভাবে রাখা যেতে পারে যেভাবে ওদেরকে রাখা হইতো। সো এইগুলা তো আমরা দেখছি না, 6 মাসে যেতে দেয় নাই গভর্নমেন্টকে। সেগুলো আবার রিকনস্ট্রাক্ট করছে, ওখানে রং করছে, দুইটাকে ভেঙে একটা করছে, সব কিছু তো আমরা দেখছি। এত কিছু দেখার পরও যারা ওখানে বসে বসে মাসে মাসে বেতন গুনতেছেন আর 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলতেছেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে যদি বিশ্বাস না করেন, অন্তত হিন্দুরা তো আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু ওরা একটা জিনিস বিশ্বাস করে, সেটা হচ্ছে কার্মা। মানে হচ্ছে কি, আমি যেটা করবো সেটা আমার কাছে ফিরে আসবে। সো আর যারা একদম কিছুই বিশ্বাস করেন না, কার্মাও বিশ্বাস করেন না, আল্লাহকেও বিশ্বাস করেন না, হ্যাঁ, আখিরাত বিশ্বাস করেন না, তারা অন্তত মানুষকে ভয় করেন। মানুষের তো একটা ভয় আছে না, হাসিনাকে পালা যেতে হয়েছে, তাই না? সো এই ধরনের কাজগুলো করবেন না, দায়িত্ব ঠিকমতো পালন করে, না হলে এখান থেকে চলে যান। আর আমাদের 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 ভাগ্যে যেটা আছে সেটা হবে। আর আমাদের ভাগ্যে আমরা যদি খারাপ কাজ করে থাকি, আমাদের খারাপ পরিণতি আমাদের যদি আল্লাহ ডিসাইড করেন, সেটা আপনারা কেউ পাল্টাতে পারবেন না। কিন্তু আপনার জায়গা থেকে সঠিক কাজটা করেন, এটাই হচ্ছে আমি জাস্ট আমার চাওয়া হচ্ছে এটাই। আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষের চাওয়া এটাই, সাধারণ মানুষের চাওয়া, যে আপনার জায়গা থেকে সঠিক কাজটা করেন। হ্যাঁ, আর ধরি মাছ নাচুই পানি করবেন না, প্লিজ। ধরি মাছ নাচুই পানি এই জিনিসগুলো করবেন না। ইফ ইউ ক্যানট গেট ইউর হ্যান্ডস ডার্টি, জাস্ট লিভ। আর আমাদের দেশের সাধারণ মানুষকে নিয়ে দুই একটা কথা না বললে আসলে এটা অবিচার হবে। সো আমার মনে হয় আমার দু একটা কথা বলা উচিত সাধারণ মানুষ এবং যারা সেখানে স্কুলে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করেছেন। আপনাদের আমি জানি না আপনারা কি চিন্তা করে সেখানে ভর্তি করেছেন। হ্যাঁ, বলতে পারেন যে আমরা কই যাব, ঢাকায় থাকি, আশেপাশে আমরা ভালো স্কুলে দিতে চাইছি আমাদের বাচ্চাদেরকে। যদি আমি জানি না মাইলস্টোন আসলে ভালো স্কুল কিনা, হয়তো ভালো স্কুল হবে, হয়তো না, এত বাচ্চা ওখানে ভর্তি হয় কেন? আমি আসলে ওই স্কুল সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যতদূর শুনেছি এটা একজন রিটায়ার্ড আর্মি অফিসারের স্কুল, সে জোর করে ওখানে স্কুলটা করছে কোনো পারমিশন ছাড়া। পারমিশন দিতে চায়নি সরকার তাকে, সে অনেকটা জোর জবরদস্তি করে আন্দোলন করে, ছাত্রদেরকে দিয়ে আন্দোলন করায় সে পারমিশন নিছে। সো এইটাই হচ্ছে আমাদের দেশের মানে পরিচয় আর কি। মানে আমাদের দেশের একটা পরিচয় আছে না, পুরো বিশ্বে ধরেন ইউনিক একটা পরিচয়। সো এটাই হচ্ছে আমাদের দেশের ইউনিক একটা পরিচয়, যে আমাদের দেশে এই অসম্ভব সম্ভব হয়ে যায়, যেটা সভ্য দেশে সম্ভব কখনো হবে না। এরকম এয়ারপোর্টের 3-3.5 কিলোমিটারের মধ্যে এত বড় স্কুল, সবাই অনেকে বলতেছে এখানে 20,000 স্টুডেন্ট যায়। 20,000 স্টুডেন্ট যায় এরকম একটি স্কুল এয়ারপোর্টের ল্যান্ডিং ইয়েতে, যে
যেই দিক থেকে ল্যান্ডিং হয় সেই দিকে ঠিক 3.5 কিলোমিটারের মধ্যে এই স্কুল, তাহলে এটা কিভাবে সম্ভব? সো এইগুলো প্রশ্ন করতে হবে। আইদার ইট কুড বি এ স্যাবোটাজ ফ্রম দি এক্সিস্টিং ফ্যাসিস্ট সিস্টেম, যেটা এই সরকার এখনো হাত দিতে পারে নাই, যেটা আর্মির ভিতরে আছে, নৌবাহিনীর ভিতরে আছে, এয়ারফোর্সের ভিতরে আছে, সচিবালয়ে আছে, সব জায়গায় আছে। সেটা একটা হতে পারে। আরেকটা হতে পারে এখানে যে গুপ্তচরের কথা আমি বললাম, সেই গুপ্তচররা তো এখানে আছে, তো তারা কোনো না কোনোভাবে হয়তো যে এয়ারক্রাফটটা যারা ম্যাল ফাংশন করে সেইভাবে, এটা খুবই সিম্পল, এইগুলো খুবই কোনো ডিফিকাল্ট কোনো কাজ না। মানে এরকম কেউ যদি করতে চায়, এটা খুবই সিম্পল কাজ। ওখানে টেকনিশিয়ানদের মধ্যে বা যারা এগুলো মেনটেন্যান্সের কাজ করে তাদের কাউকে অল্প টাকা দিলেই হয়ে যায়। আমাদের দেশের মানুষ কেনা ইটস লাইক চিপেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের দেশের মানুষ যদি কেউ কিনতে চায়, মানে ওই যে দেখতেছে না সচিবালয় হয়ে গেছে গরু ছাগলের মতো, এদের কত 500 টাকা দিয়ে কিনছে? 500 টাকার বেশি আমার মনে হয় না কাউকে দিচ্ছে এই গরু ছাগলগুলোকে। যাই হোক, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। সো আমাদের দেশের সার্বিক অবস্থা যদি বিবেচনা করি, আসলে আমার এই ভিডিও বানানোরই কোনো দরকার নেই, বিকজ অসভ্য মানুষকে তো আমি কি করবো এখানে, আমি এত কথা বলে অসভ্য কি দিন রাতারাতি সভ্য হবে? কিন্তু আমার মনে হয় যে মানে অ্যাটলিস্ট আমি রেজ করে রাখলাম পয়েন্টগুলা, এরপরে কে এখান থেকে মানে জিনিসটা মাথায় নিবে আর কে নিবে না, কে যার যার মতো আবার গরু ছাগলের মতো চলাফেরা করবে। এই কয়েকদিন আগেরই ঘটনা, মানে কয়েক মাস আগে হবে হয়তো, আমি আমার বাসা থেকে বের হচ্ছি গাড়ি নিয়ে। আমি আমার বাসা থেকে আমার বাসার মানে আমার বাসা থেকে বের হওয়ার, আমার বাসার ডানে স্কুল বামে স্কুল, মানে আমার বাসা থেকে বের হয়ে মেইন রোডে ওঠা পর্যন্ত মনে হয় 5-6টা স্কুল পার করে আমাকে যেতে হয়, এই 1 কিলোমিটার জায়গাটা। সো আমিও আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি সকালবেলা। তো আমি আমার বাসা থেকে বের হয়েছি, আমি যাচ্ছি মেইন রোডে ওঠার ঠিক আগ মুহূর্তে ওখানে একটা মানে রাস্তা ক্রস করার একটা আইল্যান্ডের ওখানে একটা ছোট্ট একটা অংশ কাটা আছে, যে ওই জায়গায় এসে মানে রিফিউজ যেটা বলে বিদেশে, রিফিউজ মানে হচ্ছে একটা আইল্যান্ডে গিয়ে ওই জায়গায় দাঁড়াবে কারণ হচ্ছে সে পার হওয়ার আগে দেখবে যে গাড়ি আছে কিনা। সো ওই আইল্যান্ডের ওই কাটা অংশটাতে যেখানে রেফিউজ বলে যেটাকে, তো ওই জায়গাটাতে এসে একটা প্যারেন্ট, একটা মহিলা তার 3জন বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই 3জন ওর তার নিজের বাচ্চা কিনা আমি জানি না, স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুলের বাচ্চা, স্কুলের ইউনিফর্ম পরা। আমি জানি না ওই 3জন তার নিজের বাচ্চা কিনা, বা আসলে সেই নিজের বাচ্চা সহ আরো অন্য কারো বাচ্চা একসাথে স্কুলে নিয়ে যাচ্ছে কিনা। 3জন বাচ্চা ধরে নিচ্ছে তার নিজেরই বাচ্চা। তো সেই মহিলা, তো আমি যখন গাড়িটা অলমোস্ট সেই জায়গায় চলে এসছে, মানে আমি তো সোজা যাচ্ছি, তো আমি কিছু দূর থেকে খেয়াল করছি মহিলা আমার গাড়ির সামনে দিয়ে, আমার গাড়ির সামনে দিয়ে চলে যাওয়ার জন্য তার বাচ্চাকে টানাটানি করছে, রীতিমতো তার বাচ্চাকে ফোর্স করে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, যে চলো তুমি দাঁড়ায় আসো কেন, চলো এই গাড়ির সামনে দিয়ে যেতে হবে আমাদেরকে, মানে এই গাড়ির সামনে দিয়ে আমাকে চলে যেতে হবে, রাস্তা পার করতে হবে। আমার গাড়ি প্লাস আরো একটা রিক্সা আছে বাম পাশে, কিন্তু ওই বাচ্চাগুলো কোনোভাবেই যাবে না। ওই 3টে বাচ্চা টেনে ধরছে তার মাকে। আমি দেখতেছি স্ট্রাগলটা, মানে এত ফানি অ্যাট দ্য সেম টাইম, এত মানে কষ্টের, কারণ কষ্ট আমি পাই, এগুলোতে আমি কষ্ট পাই, কারণ আমার দেশের মানুষ অসভ্য করে চিন্তা করতে আমার কষ্ট লাগে, কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নাই আমার দেশের মানুষ কতটা অসভ্য। সে রীতিমতো বাচ্চা 3টাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে আমার গাড়ির সামনে দিয়ে, তাকে যেতে হবে। মানে আমি চলে যাব তারপর সে যাবে তা না, সেটা সে করবে না, সেটা সেই পর্যন্ত ওয়েট সে করবে না, সে আমার গাড়ির সামনে ঝাঁপ দিতে হবে তাকে। তো আমি তো খেয়াল করি এখানে, কারণ আমি একটা জিনিস বলি, আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা করা শুধুমাত্র তাদেরই মানায় যারা এই দেশে গাড়ি চালাতে পারবে। এই দেশের রাস্তায় কেউ যদি গাড়ি চালাতে পারে, সে এই দেশের রাষ্ট্র চালাতে পারবে। আর যে এই দেশে যে গাড়ি চালাতে পারে না, মাথা ঠান্ডা রেখে, সে রাষ্ট্র পরিচালনা করার, এই দেশ চালানোর কোনো যোগ্যতা তার ভিতরে নেই। কারণ প্রত্যেকটা মুহূর্তে কোন দিক থেকে কে আসবে, কে ঝাঁপ দিবে, কে লাফ দিবে, কে উড়ে আসবে, আপনি বলতে পারবেন না। It's really hard to predict, but every situation you have to tackle. সো যেই সাকসেসফুলি আমাদের দেশের রাস্তায় গাড়ি চালাতে পারবে, আমার মনে হয় সেই যোগ্যতা রাখে এই দেশ চালানো। এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। তারপর কি হইল, সেই মহিলা টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার সময় 3টে বাচ্চা তারা হাত ধরেছিল, শেষমেশ বাধ্য হয়ে একটা বাচ্চা হাত ছেড়ে দিছে। সে দেখতেছে যে তাদের মা তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, তো বাধ্য হয়ে বাচ্চাটা ওই 2জন রয়ে গেল রেফিউজে, আইল্যান্ড রেফিউজে, আর একজনকে নিয়ে ওই মহিলা পার হয়ে গেল। 2জন বাচ্চা যায় নাই, তারা রাস্তার মাঝখানেই রয়ে গেল। তো এই বাচ্চাগুলা, আল্লাহ তো বলছেন যে ফিতরা দিয়ে পাঠাইছে দুনিয়াতে, এই বাচ্চাগুলোর ভিতরে এই ছোট বাচ্চা, এখনো ছোট,
আর একটু বড় হলে এরাও ওই মহিলার মতো হয়ে যায়, এরাও অসভ্য হয়ে যাবে। এখনো যেহেতু ছোট, তার ফিতরাত এখনো ঠিক আছে, তার আল্লাহ যে ফিতরা দিয়ে পাঠায় মানুষকে, যে মানুষ ন্যাচারালি বাই বর্ন ডিটেক্ট করতে পারে, কিছু ক্যাপাবিলিটি তার ভিতরে থাকে যে কোনটা রাইট কোনটা রং। ওই বাচ্চাগুলো কিন্তু রাইট ছিল যে আমরা গাড়িটা চলে গেলে যাবো, আমরা গাড়িটার সামনে ঝাঁপ দিব না। কিন্তু ওই মহিলা, ওই অসভ্য মহিলা টেনে হেঁচড়ে একটাকে নিয়ে চলে গেছে রাস্তার ওই পারে, আর বাকি দুইটা রেফিউজে রেখে গেছে। তো আমি তো স্লো করছি অ্যাজ ইউজুয়াল, কারণ আমি জানি আমিও বিদেশের মতো হলে তো আমি চালাই চলে যেতাম, বিদেশে তো এখানে কেউ থামবে না, কেউ যদি সামনে আসে তার উপর দিয়ে চালাই চলে যাবে। সো এখানে আপনি জাস্টিস কার কাছ থেকে চাবেন, কার জন্য চাবেন? সবাই তো অসভ্য। যে জাস্টিস চাচ্ছে সেও অসভ্য, আর যে জাস্টিস দিবে, দেওয়ার ক্ষমতা আছে যার, কিন্তু দিবে না সেও অসভ্য। সবাই অসভ্য।